হ্যাঁ, তাহলে আমাদের পরীক্ষা সামনে চলে আসছে, তাই তো? আজকে আমরা কি পড়বো? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে, সাক্ষ্য আইনের বিষয়ের প্রাসঙ্গিকতা, প্রথম খণ্ড, দ্বিতীয় অধ্যায়, 5 থেকে 55 ধারা, অর্থাৎ কোন কোন বিষয় সাক্ষীর জন্য প্রাসঙ্গিক, এই বিষয়টা আমরা পড়েছিলাম। প্রাসঙ্গিকতা, তো অপ্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক, রিলিভেন্ট, ইররিলিভেন্ট ধারাগুলো গত ক্লাসে আমি বলেছিলাম যে কোন কোন বিষয় আদালতের নিকট অপ্রাসঙ্গিক হবে। সেটা বলছিলাম ধারা কয়টি? সেকশন 24, 25, 26, 52, 54। তাহলে এই পাঁচটি সেকশনের যে কোনো কার্যক্রম আদালতের নিকট কি হবে? অপ্রাসঙ্গিক হবে, আদালতের নিকট গ্রহণযোগ্য হবে না। যেমন 24 নম্বরে আমরা যদি বলি যে কোনো ব্যক্তির নিকট থেকে যদি প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়, তাহলে সেটা ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য। তাহলে সেকশন 24টা আমাদের কি হইলো বলো? ফৌজদারি মামলার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে যদি ভয়, ভীতি, প্রলোভনের মাধ্যমে সাক্ষ্য আদায় করা হয়, তাহলে সেটা কি হবে? অপ্রাসঙ্গিক, নাকি? আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যালো? স্যার। Confusion caused by endorsement, threat, or promise when irrelevant in criminal proceeding. তাহলে ফৌজদারি মামলার ক্ষেত্রে ইন্ডুসমেন্ট, থ্রেট, প্রমিস, এই তিনটা ওয়ার্ড, ইন্ডুসমেন্ট, থ্রেট, প্রমিস, এর মাধ্যমে যদি কি করা হয়, স্বীকারোক্তি বা কনফিউশন নেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে ইরিলিভেন্ট। ইরিলিভেন্ট কথার অর্থ কি? অপ্রাসঙ্গিক, অর্থাৎ আদালত সেটা গ্রহণ স্যার আমরা করবেন। কত ধারা থেকে পড়তেছি? ধারা 24, সাক্ষ্য আইনের ধারা 24 অপ্রাসঙ্গিক ধারা, ইরিলিভেন্ট ধারা। ইরিলেভেন্ট ধারা আমরা বলেছি 24, 25, 26, 52, 54। এই ধারাগুলো, এই 5টি সেকশন, 5টি ধারা অপ্রাসঙ্গিক, অর্থাৎ আদালতে সেটা গ্রহণযোগ্য হয় না। প্রথমটাই আমরা বলেছি, যদি কনফিউশনটা ইন্ডুসমেন্ট, থ্রেট অর প্রমিস এর মাধ্যমে গ্রহণ করা হয়, তাহলে ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক। বাংলাতে বললে প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। এই অপ্রাসঙ্গিক কোন ধরনের মামলায়? ফৌজদারি মামলায়। এরপরে ধারা 25, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক। সিআরপিসির 161 ধারা বলছে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। এটার ইংরেজিটা কি হবে? কনফিউশন টু পুলিশ অফিসার not to be proved. Not to be proved. Confusion to police officer not to be Not to proved. be proved. এটা ধারা কত? 25। অর্থাৎ 25। পুলিশ অফিসারের নিকট যদি স্বীকারোক্তি দেওয়া হয়, সেটা অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। অপ্রাসঙ্গিক। আদালত পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণ করিবেন না। কেন গ্রহণ করিবেন না? ধরে নেওয়া হয় যে পুলিশ অফিসার প্রলোভন, ভয়, ভীতি, প্রতিশ্রুতির মাধ্যমে আসামির নিকট থেকে স্বীকারোক্তি আদায় করে থাকতে পারে। সুতরাং ন্যায় বিচারের স্বার্থে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি আদালত কি করবেন না? গ্রহণ করবেন না। গ্রহণ করবেন না। এর জন্য এখানে বলা হয়েছে কনফিউশন টু পুলিশ অফিসার নট টু বি প্রভড। পুলিশ অফিসারের নিকট যা করেছে এটা প্রমাণ হিসেবে আদালতে দেওয়া যাবে না। এটা ধারা হলো 25। কিন্তু এইটুকু বলে আবার আরেকটু আগায়া বলছে ধারা 26-এ, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তাহার বিরুদ্ধে প্রমাণ করা চলবে না। আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক।
ওই যে 25 ধারায় বলছিল পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। অর্থাৎ গিয়া পুলিশ বলতে পারবে না কোর্টে যে এই যে আসামি স্বীকার করেছে এই প্রমাণটা আমার হাতে আছে। নিচের লাইনে বলছে আসামি কোথায় ছিল? পুলিশ হেফাজতে ছিল, কাস্টডিতে ছিল। কাস্টডিতে থাকা অবস্থায় সে যা যা বলছে এটা আসামির বিরুদ্ধে প্রমাণ হিসেবে দাঁড় করানো যাবে না। প্রথমটা বলছে পুলিশ হেফাজতে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক, সরি, পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। দ্বিতীয়টায় বলছে পুলিশ হেফাজতে থাকাকালীন প্রদত্ত স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে কি করা যাবে না? প্রমাণ হিসাবে দাবি করা যাবে না। ইররিলেভেন্ট। কথাটা দুটো বোঝা গেছে? 25 এবং 26। ধারা 25 এবং ধারা 26-এর কথা কি বুঝতে পেরেছো? সাউন্ড করতে হবে। জি পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কি করা যাবে না? প্রমাণ করা যাবে না। আবার যাবে বলছে না। পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। এটা জি স্যার। অপ্রাসঙ্গিক। তবে কতটুকু? এরপরে বলছে তবে পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণযোগ্য। জি স্যার। পুলিশ হেফাজতে আছে এবং সেইখানে ম্যাজিস্ট্রেট আছে, তার সামনে যে হুম, স্বীকারোক্তি করবে সেটা কি হবে? প্রাসঙ্গিক গ্রহণযোগ্য। হবে। এই 25 এবং 26 ধারার বক্তব্যটা এইটাই, যে পুলিশের নিকট স্বীকারোক্তি করবে সেটা প্রমাণ হিসেবে দেওয়া যাবে না। পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। তবে পুলিশ হেফাজতে আছে, ম্যাজিস্ট্রেটের সামনে প্রদত্ত স্বীকারোক্তি হ্যাঁ, আদালতে কি হবে? গ্রহণযোগ্য হবে বা প্রাসঙ্গিক হবে, রিলিভেন্ট হবে। জি স্যার। 27 নম্বরে বলছে পুলিশ আসামি ধরল, আসামির নিকট হইতে প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যাবে। হাউ মাচ অফ ইনফরমেশন রিসিভড ফ্রম অ্যাকিউজড মে বি প্রভড। এটার অর্থ কি? ধারা 27 এই যে বলল যতটুকু প্রমাণ করা যাবে, অর্থাৎ আসামির নিকট, পুলিশের নিকট আসামির দেওয়া তথ্য অনুসারে পুলিশ যদি কোনো আলামত উদ্ধার করতে পারে, উদ্ধারকৃত আলামত পুলিশের নিকট দেওয়া তথ্য যতটুকু সমর্থন করে ঠিক ততটুকুই প্রাসঙ্গিক। 27 ধারায় কি বলল? আসামির নিকট প্রাপ্ত তথ্য ততটুকুই প্রমাণ করা যাবে। আসামির তথ্য অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে গেল, কোনো আলামত উদ্ধার করলো, সেই আলামতটুকুই কি হবে? প্রাসঙ্গিক হবে। পুলিশ বলল আমি ছুরি দিয়ে আঘাত করেছিলাম, ছুরিটা রান্নাঘরে রেখে এসেছি। পুলিশ তার কথা মতো রান্নাঘরে গেল, ছুরিটা পেয়ে গেল। এই যে পুলিশ ছুরিটা পাইলো, এটা আদালতে সে প্রসিউট করতে পারবে, প্রডিউস করতে পারবে, প্রমাণ করতে পারবে যে আসামি ধরেছি, আসামির কথা মতো আমি ছুরি উদ্ধার করেছি। তখন আদালত এইটুকু গ্রহণ করবে। এখানে সেটাই বলছে যে আসামির নিকট প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যেতে পারে তাহা প্রাসঙ্গিক। আদেশদারের বক্তব্য হইল আসামির কথা অনুযায়ী পুলিশ যে তথ্য পাবে, যে আলামত পাবে, সেটা আদালত কি করবে? গ্রহণ করবে। প্রথমে পুলিশ সংক্রান্ত বিষয় হইল কি? পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। 25 পুলিশ হেফাজতে প্রাপ্ত স্বীকারোক্তি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে না। 26 27 বলছে আসামির নিকট প্রাপ্ত তথ্য যতটুকু পাওয়া যাবে ততটুকু প্রমাণ করা যাবে। এই হচ্ছে পুলিশ এবং আসামির খেলা। 25 থেকে 27 কতটুকু প্রাসঙ্গিক হবে কতটুকু অপ্রাসঙ্গিক হবে 25, 26, 27 বলা হয়েছে। তাহলে আমরা জি স্যার। দেখলাম 25 সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, 26 বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি হইলে প্রাসঙ্গিক, নতুবা পুলিশ হেফাজতে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 27 বলল পুলিশে আসামির স্বীকারোক্তি অনুযায়ী যে আলামত পাওয়া যাবে ততটুকু প্রাসঙ্গিক, বাকি সবটুকু অপ্রাসঙ্গিক। তাহলে এইভাবে পড়াটাকে বুঝতে হবে। জি স্যার।
এরপরে বলছে ৫৪ এবং ৫৫। আমরা প্রাসঙ্গিক যে ধারা বলছিলাম সেখানে ২৫, ২৬, ২৭ আর কত বলছি বলতো? ২৭, ২৪, ৫৫। হ্যাঁ, ৫৫। ৫৪তে বলছে এই চরিত্র প্রসঙ্গে। ৫৪ ধারা অনুযায়ী হচ্ছে আসামির পূর্ববর্তী অসৎ চরিত্রের উত্তরদানের প্রসঙ্গ ছাড়া চরিত্র অন্যভাবে প্রাসঙ্গিক, অর্থাৎ ব্যাখ্যা দুইটি। আসামির খারাপ চরিত্র ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক, তবে জি আসামির স্যার। চরিত্র ভালো মর্মে সাক্ষ্য দিলে খারাপ চরিত্র প্রাসঙ্গিক। বলছে ফৌজদারি মামলার ক্ষেত্রে আমরা এটা কথা বলতেছি ফৌজদারি মামলা নিয়ে। সরকারি মামলা, জি স্যার। ফৌজদারি মামলায় আসামির চরিত্র নিয়ে প্রশ্ন করা যাবে না। ফৌজদারি মামলায় আসামির খারাপ চরিত্র প্রাসঙ্গিক নহে, এটা কি অপ্রাসঙ্গিক, ইররিলেভেন্ট। ফৌজদারি মামলায় আসামির খারাপ চরিত্র বলা এটা কি অপ্রাসঙ্গিক, যতক্ষণ না তার চরিত্র নিয়ে ভালো চরিত্র এই বিষয়ে কেউ বক্তব্য না দিবে, সাক্ষ্য না দিবে, ততক্ষণ তার চরিত্র নিয়ে আলোচনা করা অপ্রাসঙ্গিক। ধারা কত? ৫৪ ধারা। তাহলে আমরা ৫৪ ধারা অনুযায়ী বুঝলাম ফৌজদারি মামলায় চরিত্র আসামি খারাপ চরিত্র এই প্রসঙ্গ কি অপ্রাসঙ্গিক। আমরা মোটা তাকে বলবো ৫৪ ধারা অনুযায়ী ফৌজদারি মামলায় চরিত্র নিয়ে প্রশ্ন করা অপ্রাসঙ্গিক। ক্লিয়ার? জি স্যার। ৫৫ ধারায় বলছে ৫৫ ধারায় ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে চরিত্রের গুরুত্ব ৫৫ ধারায় বলছে দেওয়ানি ক্ষতিপূরণ মামলায় চরিত্র প্রাসঙ্গিক। আমরা ৫৪ ধারায় দেখলাম ফৌজদারি মামলায় খারাপ চরিত্র কি অপ্রাসঙ্গিক, আর দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের মামলায় চরিত্র কি প্রাসঙ্গিক। এটা কত ধারায় পাইলাম? ৫৫ ৫৫ ধারায়। ধারা। তাহলে এই দুটো ৫৪ ধারা হ্যাঁ ওটার বিপরীত হচ্ছে বিপরীত। ৫৫ ধারায়। রাইট। ৫৪ ধারায় ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, আর ৫৫ ধারায় দেওয়ানি ক্ষতিপূরণ মামলায় চরিত্র প্রাসঙ্গিক। তাহলে একটা আরেকটার বিপরীত। দেওয়ানি মামলায় ক্ষতিপূরণের মামলায় চরিত্র প্রাসঙ্গিক, ফৌজদারি মামলায় খারাপ চরিত্র অপ্রাসঙ্গিক। এইটা মনে রাখবো আমরা। তাহলে এই ৪টা ৫টা সেকশন কি অপ্রাসঙ্গিক সম্পর্কিত, অর্থাৎ ইররিলেভেন্ট। তাহলে সাক্ষ্য আইনের অপ্রাসঙ্গিক ধারা কয়টি? ৫টি। সাক্ষ্য আইনে অপ্রাসঙ্গিক বা ইররিলেভেন্ট ধারা কয়টি? ৫টি। ২৪, ২৫, ২৬, ২৭। ঠিক আছে? জি স্যার। তাহলে সাক্ষ্য আইনে রিলিভেন্ট বা প্রাসঙ্গিক ধারা কয়টি? ১০টি। ফার্স্ট প্রাসঙ্গিক হচ্ছে ৫। এতক্ষণ আমরা পড়েছি অপ্রাসঙ্গিক বা ইংরেজিতে বলে ইররিলেভেন্ট। সাক্ষ্য আইনে ইররিলেভেন্ট এটাও একটা কোয়েশ্চন। সাক্ষ্য আইনে ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক ধারা কয়টি? উত্তর হবে ৩টি, ৪টি, ৫টি, ৬টি। উত্তর কয়টি হবে বলো? সাক্ষ্য আইনে অপ্রাসঙ্গিক ধারা কয়টি? উত্তর কি হবে নাজিয়া বলো? স্যার ৫টি। ৫টি। কোনটা কোনটা বলো? ৭ ২৪, আর ৫৪, ৫৫। ২৪, ২৫, ২৬, ৫২, ৫৪। ৫২, ৫৪। সরি সরি, আমি ৫২ বল একটু ভুল বলে ফেলছি। ৫৪, সরি। ৫২, ৫৪। সরি, অপ্রাসঙ্গিক ৫২। অর্থাৎ দেওয়ানি মামলায় চরিত্র অপ্রাসঙ্গিক, আর ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক। আমরা তো ইরিলিভেন্ট অপ্রাসঙ্গিক ধারা পড়তেছিলাম, এটা একটু ঠিক করে নাও। ফৌজদারি মামলায় দেওয়ানি মামলায় চরিত্র কি অপ্রাসঙ্গিক, ধারা কত? ৫২, 52। আর ফৌজদারি মামলায় অসৎ চরিত্র অপ্রাসঙ্গিক, ধারা কত? 54, 54। এটা একটু কারেক্ট করে নিবা, বলার সময় ভুল হয়ে গেছে। অপ্রাসঙ্গিক ধারা ৫টি: ২৪, ২৫, ২৬, ৫২, ৫৪। এটা মনে থাকবে? জি স্যার।
এই যে অপ্রাসঙ্গিক ধারা এবং এরপরে গুলো মনে রাখবা যে ভয়ভীতি প্রলোভনের মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক 24 ধারা। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, অপ্রাসঙ্গিক 25 ধারা। পুলিশ হেফাজতে থাকা প্রদত্ত স্বীকারোক্তি আসামির বিরুদ্ধে ব্যবহার করা যাবে না, অপ্রাসঙ্গিক 26 ধারা। এবং আসামির নিকট প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যায় তাহা প্রাসঙ্গিক, বাকিটুকু অপ্রাসঙ্গিক 27 ধারা। এখন আমরা পড়তেছিলাম সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক ধারা সমূহ কয়টি। সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক ধারা হচ্ছে 10টি। এটা লেখো। এই প্রাসঙ্গিক ইংরেজি কি? রিলেভেন্ট। ইংরেজিটাও লিখবা, রিলেভেন্ট। সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক ধারা কয়টি? 10টি। এই ধারাগুলো লেখো: 27, 28, 29। 27, 28, 29, 32, 33, 45, 46, 47, 53, 55। এটা কেউ লিখছো তোমরা? স্যার 45, আরেকবার বলুন তো। 47, তারপর বলো, আবার বলো, আমি বলি। এই 27, 28, 29, 32, 33, 45, 46, 47। 53, 55। এই সেকশন গুলো কি? এগুলো হলো প্রাসঙ্গিক, ইংরেজিতে বলো। রিলিভেন্ট, রিলেভেন্ট। আর আগের গুলা কি ছিল? অপ্রাসঙ্গিক, ইংরেজি কি? ইরিলিভেন্ট। ইরিলেভেন্ট। রিলিভেন্ট আর ইরিলেভেন্ট, এই জিনিসগুলো মাথায় থাকবা। তাহলে এখন আমরা বলি 27 ধারা তো পড়িয়েছি। আসামির নিকট প্রাপ্ত তথ্য যতখানি প্রমাণ করা যেতে পারে সেগুলো প্রাসঙ্গিক। 28-এ বলছে ভয় ভীতি প্রলোভন ভয়ভীতি প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। 164 সিআরপিসি 24 ধারার ব্যতিক্রম। ধারা 24-এ আমরা কি বলেছিলাম? প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি ফৌজদারি মামলায় অপ্রাসঙ্গিক। এই 24 ধারা এটাই তো পড়েছিলাম। তোমাদের সামনে বই আছে? 24 ধারায় বলছিল ভয়ভীতি থেকে যদি সাক্ষ্য নেওয়া হয় স্বীকারোক্তি দেওয়া হয় এটা অপ্রাসঙ্গিক। আর এখন বলছে ভয়ভীতি যদি দূর করে সাক্ষ্য নেওয়া হয় স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে সেটা কি? প্রাসঙ্গিক। তাহলে 24 ধারার বিপরীত ধারা কোনটি? 28 ধারা। এবং এটা সিআরপিসির 164 ধারা। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, সিআরপিসির কত ধারা? 161 ধারা। আর ভয় ভীতি অপসারণ করে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক, সিআরপিসির কত ধারা? 164 ধারা। অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক। ধারা কত? 28 ধারা। 29 ধারায় কি বলেছে? স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। ব্যাখ্যা কয়টি? 5টি। কি বললো? স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। ঘটনা হলো কি? কেউ তোমাকে বলেছে যে গোপন তুমি কারো কাছে গোপন কোনো তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছো, অথবা কারো সঙ্গে প্রতারণার মাধ্যমে কোনো তথ্য দিতে চাচ্ছ, মাতাল অবস্থায় কোনো তথ্য দিতে চাচ্ছ, যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য নহে সেই প্রশ্নের উত্তরে স্বীকারোক্তি প্রদান করিলে বা অসতর্কভাবে কোনো স্বীকারোক্তি করে ফেললে এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। অন্যভাবে বলছিল অপ্রাসঙ্গিক। মানে তুমি কারোর সঙ্গে বলেছিলা যে কাউকে বলবো না এটা, কিন্তু তুমি মাতাল অবস্থায়, অসতর্কতা অবস্থায় বা যে কোনো ভাবেই তুমি কথাটা বলে ফেলছো, আদালত এটা কি হবে? গ্রহণ করবে।
এর ব্যাখ্যা কয়টি? 5টি। এখানে যে আমরা বললাম স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার অজুহাতে অপ্রাসঙ্গিক হবে না। এর ব্যাখ্যা কয়টি? 5টি। এই 5টি কি? এটাই বললাম। এই অবস্থায় যদি কেউ স্বীকারোক্তি দেয়, আদালত সেটা গ্রহণ করবেন। ধারা কত? 29। ধারা 30টা খুবই ইম্পর্টেন্ট, সেকশন 13। তোমরা তো কোনো আওয়াজ দিচ্ছ না, আমি তো বুঝতে পারছি না। মিউট করে রাখতে যাবে। আচ্ছা স্যার। Consideration of probe, confusion, Confession affecting person affecting making it person making it other other jointly under trial the for trial for same same offense. Confession affecting person মানে কি? সহ আসামির দুঃস্বীকার। সহ আসামির দুঃস্বীকার। সহ আসামি নিজেকে সহ অন্যান্যদের জড়িয়ে দুঃস্বীকার করলে তাহা স্বীকারোক্তিকারী সহ অন্যান্য সহ আসামির বিরুদ্ধে বিবেচনায় নেওয়া যেতে পারে। তাহলে আমাদের প্রশ্ন হইল, সহ আসামির দুঃস্বীকার প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক? বলো। সহ আসামির প্রাসঙ্গিক। 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 এটা কিন্তু আমি ওই যে তোমাদের ওই বর্ডার লাইনের বাইরে পড়াচ্ছি, 10টার বাইরে। জি জি হ্যাঁ, জি স্যার। 27, 28, 29, এরপরে আমি 30 পড়াচ্ছি। 30, জি স্যার। 31 পড়িয়ে এই 30, 31 না পড়িয়ে ওইদিকে যেতে চাচ্ছি না। এরপরে বলছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, প্রমাণ বাধা হতে পারে। এটার অর্থ কি? 31 ধারা। স্বীকৃতি প্রমাণ চূড়ান্ত প্রমাণ নয়, এটার ইংরেজিটা কি লেখো তো? অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ বাট এ স্ট্যাপেল। এটা একটা ইংরেজি ওয়ার্ড তুলে দিতে পারে, এই ইংরেজিটা লিখো। স্যার এক বন্ধ 31 করতে ধারা। পারে। Admission not conclusive proof but may stop. বাট এ স্ট্যাপেল, বাট এ মে স্ট্যাপেল। হ্যাঁ, এটার বাংলাটা কি? অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ প্রমাণ কয় স্বীকৃতি ধরনের? চূড়ান্ত প্রমাণ নয়। প্রমাণ কয় ধরনের? 3 ধরনের। জি স্যার। পড়েছিলাম না আমরা? কি ম্যাপ বলতো? প্রমাণ যে 3 ধরনের প্রমাণ কি কি বলতে পারবা এখন? আমরা 3 ধরনের প্রমাণের কথা বলেছিলাম। এই 3 ধরনের প্রমাণ কি কি বলতে পারবা কেউ? হ্যাঁ, proved not to be proved, সরি proved, may proved আর হচ্ছে স্যার not to মে be প্রুফ proved। না, মে প্রিজন, শেল প্রিজন, কনক্লুসিভ প্রুফ। আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর প্রমাণের ক্ষেত্রে হচ্ছিল, আচ্ছা ঠিক আছে বলতে দেবেন। প্রমাণিত, হ্যাঁ অপ্রমাণিত, হ্যাঁ মিথ্যা হ্যাঁ প্রমাণিত। হ্যাঁ, প্রুফ, নট প্রুফ, ডিসপ্রুভ। ডিসপ্রুভ, প্রুফ, ডিসপ্রুভ, নট প্রুফ। আর জি এখানে স্যার। বলছে, এখানে আমরা যেটা বলছি মে প্রিজম, শেল প্রিজম, কনক্লুসিভ প্রুফ। তো এখানে বলছে ইংরেজিতেই, এর জন্য এটা ইংরেজিটা বললাম যে অ্যাডমিশন নট কনক্লুসিভ প্রুফ, কনক্লুসিভ প্রুফ বাট মে নট, হ্যাঁ, বাট মে এ স্টেপেল। স্টেপেল অর্থ কি? বাধা। স্টেপেলের বাংলা কি? বাধা। তাইলে আমরা কি বাধা। বললাম? যে ধরো ম্যাজিস্ট্রেটের নিকট আসামি ম্যাজিস্ট্রেটের নিকট বলল হ্যাঁ আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি, তাহলে কি 164 দিয়ে দিল, তাই না? 164 হয়ে গেল না? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রদত্ত স্বীকারোক্তি কোন স্যার। ধারা? 164 বলে না এটারে? হ্যাঁ 160। এইটাই তো 28 ধারায় বলছে। ভীতি গেল না। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর। মানে কি? আসামি যখন বক্তব্য দিচ্ছে, স্বীকার করছে, তার কোনো ভয় ভীতি দেওয়া হচ্ছে না, স্বাভাবিকভাবে সে তার কথা বলছে। সামনে কে দাঁড়িয়ে আছে? ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে প্রাসঙ্গিক, এই যে 28 ধারায় পড়েছিলাম এই কথাটাই এখানে এসে 31 ধারায় বলছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, প্রমাণ বাধা হতে পারে। অর্থাৎ ওই যে ম্যাজিস্ট্রেটের সামনে 164 দিয়েছিল, 164 এর আলোকে তো তাহলে কোর্ট বিচার করে ফেলতো। যারা যারা 164 দেয়
তাদের এই স্বীকৃতি স্বীকারোক্তির ভিত্তিতে আদালত শাস্তি দিয়ে দিতে পারতো না? পারতো কিনা? না, পারবে না। বলছে ওই যে 164 হওয়ার পরেও তো আদালতের ট্রায়াল হয়, সাক্ষী হয়, চূড়ান্ত শুনানি হয়। কেন? এইটা যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, প্রমাণ বাধা হইতে পারে। এর মানে কি, একবার কোনো কিছু স্বীকার করে পরবর্তীতে তা অস্বীকার করা যায় না। যা- যায় না, যায় অস্বীকার করা, সরি, তবে অস্বীকার করার কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হইতে পারে। একবার কোনো কিছু স্বীকার করে পরবর্তীতে তা অস্বীকার করা যায়, তবে অস্বীকার করার কোনো ক্ষেত্রে বাধা সৃষ্টি হইতে পারে। পারে। এটাই হচ্ছে এখানে এস্টেপেল, সাক্ষ্য আইনের এস্টেপল সংক্রান্ত ধারা 31। 15, 16, 17 তো ওখানে টেস্টেবল আছে। হ্যাঁ, এস্টেপেল। আচ্ছা, এইখানে আমরা প্রাসঙ্গিক বিষয় যেটা বলছিলাম 32 ধারা, 32 ধারায় বলছিল যে ডাইং যে ব্যক্তি মৃত বা নিখোঁজ, একজন মানুষ মৃত, ডেড, অর্থাৎ নিখোঁজ, বা নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না, ইত্যাদি প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি যেই সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক, অর্থাৎ এখানে এই প্রশ্নটা বুঝতে হবে, 32 নম্বরে বলছে যে মারা গেছে তার বক্তব্য প্রাসঙ্গিক হবে, যে ব্যক্তি নিখোঁজ তার বক্তব্য কি হবে? প্রাসঙ্গিক হবে। এই ধরনের যে মানুষ, মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, এরকম কয়জনের ব্যক্তি? 60 জন ব্যক্তি। 60 জন ব্যক্তির বিবৃতি কি হবে? প্রাসঙ্গিক হবে। 60 জন ব্যক্তির কয় ধরনের বিবৃতি? 8টি ক্ষেত্রের বিবৃতি প্রাসঙ্গিক, এটা বুঝতে হবে, শুধু ডাইং ডিক্লারেশন না। 32 ধারায় বলছে যে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, এই ধরনের কয় ধরনের ব্যক্তির বিবৃতি, এটা আগে বুঝতে হবে। এই যে মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, অক্ষম ব্যক্তি, আর ব্যয় বা সময় সাপেক্ষে উপস্থিত করা যায় না এই ধরনের ব্যক্তি। এখন বোঝা গেছে 32 নম্বরের প্রথম প্রশ্নটা কি? যে 32 নম্বরে বলছে 60 ধরনের ব্যক্তির 8 ধরনের বিবৃতি কি হবে? প্রাসঙ্গিক। এই কথাটা এবার বুঝতে হবে। ধারা 32 অনুযায়ী 60 ধরনের ব্যক্তির 8 ধরনের বিবৃতি প্রাসঙ্গিক। এর মধ্যে ডাইং ডিক্লারেশন হচ্ছে এক। এর জন্য ডাইং ডিক্লারেশন যদি বলে, সাক্ষ্য আইনের ডাইং ডিক্লারেশন সংক্রান্ত ধারা কত? 32-এর 1। আমার কথা বোঝা যাচ্ছে? এই প্রশ্নটা আসবে সাক্ষ্য আইনে 1872 সালের সাক্ষ্য আইনে ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত ধারা কত? 32 ধারা, 33 ধারা, 31-এর 1 ধারা, 31-এর 4 ধারা, সরি, 32-এর 1 ধারা, 32-এর 3 ধারা। উত্তর কি হবে বলতো? কোনো আওয়াজ নাই, কারণটা কি? হ্যালো, হ্যালো, লাইন চলে গেছে নাকি? স্যার 32-এর 1 ধারা। 32-এর 1 ধারা, এটা মাথায় রাখবা, এটা অনেকেই ভুল করবে। যদি এই 32 লেখে, 33 লেখে, আবার 32-এর 1, 32-এর 2, 32-এর 3, তখনই কিন্তু এই যে সাব সেকশন লিখতে হবে 32-এর 1। তাহলে এই 32 ধারা অনুযায়ী কয় ধরনের ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক সেটা বলো প্রথমে, উত্তর দাও। 4 ধরনের। 60 ধরনের ব্যক্তি কারা কারা? স্যার যিনি যার মৃত্যু লেখো, হয়েছে। যিনি নাই, মৃত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, মৃত অক্ষম ব্যক্তি, ব্যক্তি, ব্যয় ও সময় সাপেক্ষে উপস্থিত করা যায় না এমন ব্যক্তি। এটা লিখো। এই যে 60 ধরনের ব্যক্তি, যিনি নাই: 1 মৃত ব্যক্তি, 2 নিখোঁজ ব্যক্তি, 3 অক্ষম ব্যক্তি, সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে, তাকে বলে অক্ষম ব্যক্তি, ব্যয় এবং সময় সাপেক্ষে উপস্থিত করা যায় না। এই ধরনের 60 ধরনের ব্যক্তির বিবৃতি কি?
প্রাসঙ্গিক। ৩২ ধারা অনুযায়ী এই ৪ ধরনের ব্যক্তির কয় ধরনের বিবৃতি, কয়টি ক্ষেত্রে বিবৃতি দিতে 4 পারবে? ধরনের। ৪ ধরনের তো 4। ব্যক্তির ৮টি ক্ষেত্রে বিবৃতি। ৪ ধরনের ব্যক্তি ৮ ধরনের বিবৃতি। ৪ ধরনের ব্যক্তি কয় ধরনের বিবৃতি দিবে? ৮ ধরনের 8 বিবৃতি। ধরনের। বিবৃতি কি হবে? প্রাসঙ্গিক। এর মধ্যে প্রথমটা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, ডাইং ডিক্লারেশন। মৃত্যুকালীন ঘোষণা হওয়ার শর্ত কি? প্রথমে হইল মৃত্যুকালীন ঘোষণা কাকে বলে। এরপরের প্রশ্ন হইল মৃত্যুকালীন ঘোষণা কার নিকট প্রদান করা যায়। ৩ নম্বর প্রশ্ন হইল মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তি কি জীবিত থাকবে না মৃত থাকবে। ৫ নম্বর হইল মৃত্যুবরণ না করলে কিভাবে সে প্রাসঙ্গিক হবে এবং এই মৃত্যুকালীন ঘোষণা কোন কোন মামলায় প্রযোজ্য হবে, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে হবে। তাহলে আমরা প্রথমে বলি মৃত্যুকালীন ঘোষণা কি। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিস্থিতি সম্পর্কে তার মৃত্যুর পূর্বে সে যে বিবৃতি প্রদান করে তাকেই বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। ইয়া আদালতে প্রাসঙ্গিক। কথাটা ভালোভাবে বুঝতে হবে। কোনো ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে তার মৃত্যুর পূর্বে সে যে বিবৃতি প্রদান করে তাকে বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। তাহলে মৃত্যুকালীন ঘোষণা যে ব্যক্তি দিবে, এই ঘোষণাটা কি মরার আগে দিবে না পরে দিবে? বলো। ও আল্লাহ, কথা না বললে হবে না তো। মৃত্যুকালীন ঘোষণা যিনি দিবেন তিনি মারা যাওয়ার পূর্বে দিবেন না মারা যাওয়ার পরে দিবেন? উত্তর কি হবে? পূর্বে। ও আল্লাহ, তারপরে কি কথা বলতে পারবে? ও আল্লাহ। মৃত্যুকালীন ঘোষণা মৃত্যুর পূর্ব মুহূর্তে আচ্ছা, মৃত্যুর কারণ সম্পর্কে তাইলে এই মৃত্যুর পূর্বে কার কাছে মৃত্যুকালীন ঘোষণা বা বিবৃতি দিবে? মৃত্যুকালীন যেটা ঘোষণাটা সামনে, যে মানুষ সামনে থাকবে। যে কোনো ব্যক্তির নিকট। কিভাবে দিবে বলো? লিখে তার দিবে, পরে মৌখিক দিবে, ভাবে, মৌখিক আকারে বা দিবে, লিখিত ভাবে। ইঙ্গিতে দিবে, কিভাবে দিবে? তার মৌখিক বা লিখিত ভাবে। হয় নাই তো। মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিতে, যে কোনো ভাবে। এই ৩টা কথা মনে রাখতে হবে। বুঝি। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট, মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির নিকট যে কোনো ভাবে প্রদান করা যায়। মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিতে। এই ৩টা কথা মনে রাখবা। ডাইং ডিক্লারেশন কিভাবে করা যায়? অরালি করা যায়, রিটেন করা যায়, আর ইশারা ইঙ্গিত ইংরেজি কি? সিগনাল। সিগন্যাল। নাকি? হ্যাঁ, ইঙ্গিত, ইশারা, ইঙ্গিত। এই ৩ ভাবে মৃত্যুকালীন ঘোষণা কয়ভাবে করা যায়? ৩ ভাবে করা যায়। মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিত। কার কাছে করা যায়? যে কোনো ব্যক্তির নিকট করা যায়। যে কোনো ভাবে করা যায়। এর মধ্যে যদি বলে কয়ভাবে করা যায়? ৩ ভাবে করা যায়। মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিতে। এর বাইরে তো আর কোনো রাস্তা নাই। আছে কি? আচ্ছা, মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তিকে অবশ্যই মৃত্যুবরণ করিতে হইবে। এখন সে লিখলো, মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিতে একটা ঘোষণা দিল যে রহিম আমাকে মেরে ফেলবে, মেরে ফেলতেছে। বলার পর সে রাস্তা দিয়ে ঘুরে বেড়াইলো। তার এই ঘোষণা কি ডাইং ডিক্লারেশন হবে? হবে না। না স্যার। তার ওই ঘোষণার পর যে ঘোষণা সে দিয়েছে সেই অনুযায়ী তার মৃত্যু ঘটিতে হইবে। আর মৃত্যু যদি না ঘটে সেটা ডাইং ডিক্লারেশন নয়। যদি মৃত্যু না ঘটে তাহলে সে কি হইতে পারে? সাক্ষী হইতে পারে। পারে। অন্যভাবে সাক্ষী হিসাবে প্রাসঙ্গিক হইতে পারে। তাইলে মৃত্যুবরণ না করলে সে সাক্ষী, অন্যভাবে প্রাসঙ্গিক। আচ্ছা,
এখন ডাইং ডিক্লারেশন কোন কোন মামলায় প্রযোজ্য? দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য। ডাইং ডিক্লারেশন কোন কোন মামলায় প্রযোজ্য? দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সিভিল ক্রিমিনাল উভয় মামলায়। এটাও একটা প্রশ্ন। মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত কি কি? কয়টি শর্ত? 3টি শর্ত। কি কি? মৃত্যুর আশঙ্কা করে বিবৃতি প্রদান করিতে হইবে। 2 নম্বর, মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তিকে অবশ্যই মৃত্যুবরণ করিতে হইবে। 3 নাম্বার, মৃত্যুকালীন ঘোষণা মৌখিক, লিখিত, ইশারা, ইঙ্গিত যে কোনোভাবে প্রদান করিতে হইবে। তাইলে মৃত্যুকালীন ঘোষণার শর্ত কয়টি? মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য করার জন্য কয়টি শর্ত পূরণ করতে হবে? 3টি শর্ত পূরণ করতে হবে। 3টে। তো ডাইং ডিক্লারেশনের উপরে 32-1 এইটুকু চলে গেল। এরপরে হলো জনশ্রুত সাক্ষ্য। ওই যে বলছিলাম না, 60 ধরনের ব্যক্তি 8 ধরনের বিবৃতি দিবে। এখন নাম্বার এর মধ্যে চলে আসছে জনশ্রুত সাক্ষ্য। জনশ্রুত সাক্ষ্য ইংরেজি কি বলো? হ্যাঁ, জনশ্রুত সাক্ষ্য ইংরেজি কি বলো? জনশ্রুত সাক্ষ্য ইংরেজি কি রহিমা বলো? ইয়ারসে এভিডেন্স। ইয়ারসে এভিডেন্স কি প্রাসঙ্গিক? উত্তর কি হবে? এটা না, শুধু এটা না, ইয়ারসে এভিডেন্স সর্বদাই অপ্রাসঙ্গিক। দেখো, এই কথাটা আগে বুঝতে হবে, শুধু অপ্রাসঙ্গিক না। ইয়ারসে এভিডেন্স কিরকম? সর্বদাই অপ্রাসঙ্গিক। আর ইয়ারসে এভিডেন্স কাকে বলে? অন্যের নিকট শোনা সাক্ষ্যকে বলা হয় জনশ্রুত সাক্ষ্য। অন্যের নিকট শুনেছ তুমি, রহিমা করিমার নিকট শুনেছ ঢাকা শহরে অ্যাটম বোমা পড়েছে, এখন এটা বলা শুরু করছো। তো এই যে অন্যের নিকট থেকে শোনা কথা সাক্ষ্যকে বলা হয় ইয়ার্স এভিডেন্স, এবং ইয়ার সর্বদাই কি অপ্রাসঙ্গিক। প্রশ্ন হইল, ইয়ার্স এভিডেন্স একমাত্র কোন সময়ে প্রাসঙ্গিক হয়, কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়? উত্তর হবে ইয়ার্স এভিডেন্স একমাত্র মৃত্যুকালীন ঘোষণায় প্রাসঙ্গিক। ডাইং ডিক্লারেশনে ইয়ার্স এভিডেন্স কি রিলেভেন্ট। ডাইং ডিক্লারেশনে ইয়ার্স এভিডেন্স রিলেভেন্ট। কেন রিলেভেন্ট? কারণ মৃত্যু নিয়ে কথা। রহিমা করিমার নিকট শুনেছে আব্দুল বাসের নিচে মারা গেছে। আব্দুলকে বাসের সঙ্গে ঝুলাইয়া কে বা কারা মেরেছে। তো এইটা যখন সে বলবে, আদালত সেটা গ্রহণ করবে, কারণ মৃত ব্যক্তি তো বইলা দিতে পারে নাই। যে যারে বলছিল সেই এক কান থেকে আরেক কান, আরেক কান থেকে আরেক কানে পৌঁছিয়ে দিয়েছে। এর জন্য ইয়ার্স এভিডেন্স একমাত্র মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে প্রাসঙ্গিক। 60 ধরনের ব্যক্তির 8 ধরনের বিবৃতি প্রাসঙ্গিক। নাম্বার 2, স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী লিপিবদ্ধ বিবৃতি প্রাসঙ্গিক। খাতার মধ্যে অনেক সময় আমরা নোট লিখি, ফেনী গেছিলাম, কোর্টে গেছিলাম, স্যারের লগে কথা বলছিলাম, নাজিয়ার লগে নাস্তা খাইছিলাম, তখন দেখছিলাম শফিক রহিমকে আঘাত করেছে, এটা প্রাসঙ্গিক হইয়া গেল। এই খাতাটা নিয়ে আদালতে দেখাইলেই এটা প্রাসঙ্গিক। নাম্বার 3, স্বার্থের পরিপন্থী বিবৃতি প্রাসঙ্গিক। স্বার্থের পরিপন্থী বিবৃতি প্রাসঙ্গিক মানে কি? যেই কথা তোমার বিপক্ষে যাবে, তুমি এই কথাটাই বলতেছো কোর্টে দাঁড়াইয়া, তাদের আদালত ধরে নিবে তোমার বক্তব্য সত্য, সঠিক।
তাহলে স্বার্থের পরিপন্থী বিবৃতি কি হবে? প্রাসঙ্গিক। অধিকার এবং প্রচলিত প্রথা সম্পর্কে বিবৃতি প্রাসঙ্গিক। রক্তের বা বৈবাহিক বা দত্তক সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে বিবৃতি প্রাসঙ্গিক। উইল বা পারিবারিক দলিলে লিপিবদ্ধ বিবৃতি প্রাসঙ্গিক। কারবারের সহিত সংশ্লিষ্ট বিষয় দলিল উইলে লিপিবদ্ধ বিবৃতি প্রাসঙ্গিক। বহু লোকের প্রদত্ত বিবৃতি প্রাসঙ্গিক। তাহলে এই 8টা 60 ধরনের লোক, এই 8 ধরনের বিবৃতি কি হবে? প্রাসঙ্গিক। বহু লোক বলতেছে শেখ হাসিনা পালাইছে, তো এটা কি প্রাসঙ্গিক কিনা বলো? প্রাসঙ্গিক। সবাই বলতেছে পালাইছে, তাহলে এই পালাইছে এটাই সত্য। এখন কি কথা শোনা যাচ্ছে আমার? তোমরা কি শুনতে পাইছো? জি স্যার। জি স্যার। তাইলে আজকে কি এখান পর্যন্তই থাক, এটা অনেক বুঝাবুঝির আছে, এটা কালকে ক্লাসে নেবো। কেমন? 33 থেকে